সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেওয়ান কোচ সুলতান। আপনারা দেখছেন হৃদয় ৭১ পরিবেশিত মুক্ত আলোচনা অনুষ্ঠান মত অমত দ্বিমত। আমাদের এই অনুষ্ঠান সরাসরি প্রচারিত হচ্ছে আমাদের ফেসবুক হৃদয় ৭১ এবং ইউটিউব চ্যানেল 71@হার্ট থেকে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে শেয়ার দেবেন, আপনাদের কোনো কমেন্ট থাকলে আমাদের জানাবেন এবং আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করবেন। হৃদয় ৭১ ব্রিটেনে অবস্থানরত বিভিন্ন পেশার এবং শ্রেণীর জনগণের একটি সম্মিলিত কমিউনিটি মঞ্চ। বাঙালি জাতীয়তাবাদের আদর্শে মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িকতার ভিত্তিতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পক্ষে আমাদের অবস্থান। হৃদয় ৭১ একটি অরাজনৈতিক অলাভজনক উদ্যোগ। আজ ২৮ জানুয়ারি আমাদের ধারাবাহিক অনুষ্ঠানের ৬০তম পর্ব। আজকের পর্বের বিষয় নির্ধারণ করেছি বা নাম দিয়েছি লাশ যায় জেলে, আমরা কোথায়? আমাদের আজকের এই আলোচনায় দুজন বিশিষ্ট ব্যক্তি এই প্রসঙ্গে আলোচনা করবেন। আসুন প্রথমে আমাদের অতিথির সাথে পরিচিত হই। আমাদের সাথে রয়েছেন ব্যারিস্টার মাহরুন আহমেদ মালা, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং উনি লন্ডনে ইমিগ্রেশন উপদেষ্টা। আপনাকে স্বাগত জানাচ্ছি ব্যারিস্টার মাহরুন আহমেদ মালা। আমাদের সাথে আরো আছেন আরিফুজ্জামান আল ইমরান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ। আপনাদের দুজনকেই স্বাগত এবং ধন্যবাদ। আপনারা সময় দিয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের জন্য। হৃদয় ৭১ পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের যে বিষয়টা অত্যন্ত নিষ্ঠুর ঘটনা, চিন্তা করতে গেলে শরীরে ডুবে কাঁটা দিয়ে উঠে। আমার এভাবে বলতে ইচ্ছা করে যে ৮ মাসের শিশু যা পেরেছে, জীবন্ত চলন্ত পিতা তা পারেনি। শুধু পিতা নয়, তার আশেপাশের অনেকগুলো মানুষ, কোট আনকোট মানুষ পারেনি। কেউ পারেনি ক্ষমতার ভারে, কেননা ক্ষমতার ভারে তারা নুজ হয়ে গেছিল। আর কেউ পারেনি ক্ষমতার দাপটে তার হাত পা বাঁধা ছিল। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। সেই শিশুটির তার বাপের পিতা শিশুটিকে স্পর্শ করার যে আনন্দ, যে অনুভূতি, যে আবেগ, আমি তার কথা বলছি। তবে পিতার ইচ্ছাকে শিশুই পূর্ণ করেছিল তার জীবন অবসানের পরে। আমি বাগেরহাটের কথা বলছিলাম। উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম দীর্ঘদিন ধরে কারাবন্দী। কারাবন্দী কথাটা বোধহয় একটু ব্যাখ্যা দরকার, একজন ব্যারিস্টার আছেন। কারাবন্দী নয়, তাকে বিনা বিচারে বন্দী করে রাখা হয়েছে, কেননা সে ছাত্রলীগ করত এবং ছাত্রলীগ বাংলাদেশে নিষিদ্ধ। আমাদের ছাত্রলীগের নেতা আছেন, তার সাথে এ নিয়ে আলাপ করব। এই বিনা বিচারে আটক থাকা অবস্থায় তার একটি শিশু সন্তান ভূমিষ্ঠ হয়, সেজাত তার নাম। মাত্র ৮ মাস হয়েছে কদিন আগে। সন্তান এবং মা বারবার আদালতে এসছে। যারা রক্ষী ছিলেন তাদের কাছে অনুরোধ অনুনয় বিনয় করেছে যে বাপ শিশুটাকে একটু স্পর্শ করতে চায়। ক্ষমতার দাপট সেই সুযোগটা তাকে দেয়নি, কারণ তার হাতে হাত করা। আর যারা পারত তারা আইনের মানুষ,
তাদের চোখে রক্ত নেই, তাদের অন্তরে দিল নেই, তারা লোহার মানুষ, তারা রোবট। সেই নিয়ে আলোচনা করব। আরিফুজ্জামান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি সেই সংগঠনের নেতৃত্বে ছিলেন, এখনো তাদের সাথে আপনার যথেষ্ট যোগাযোগ আছে। এই যে অমানবিক ঘটনা জুয়েল হাসান সাদ্দামের উপর হয়ে গেল, ছাত্রলীগের নেতা কর্মীদের উপর অনবরত চলছে গত প্রায় ১.৫ বছর ধরে। অনেক বিস্তারিত না হলে সংক্ষেপে জুয়েল হাসান সাদ্দামের ঘটনাটা আপনি যতটুকু জানেন, আমরা একটু আপনার কাছ থেকে আপনার মুখে শুনতে চাই। আরিফুজ্জামান। জি, ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আয়োজনে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। একই সাথে আমি ধন্যবাদ আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি। হৃদয় ৭১ প্রোগ্রামে আমার সাথে আমন্ত্রিত সহ অতিথি ব্যারিস্টার মেহরুন আহমেদ মালা আপা এবং এই প্রোগ্রামটিকে সফলভাবে আয়োজন করার জন্য আমাদের ব্যাকআপ দ্য স্টুডিও যারা সহযোগিতা করছেন, এবং একই সাথে এই প্রোগ্রাম যে জায়গা থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন তাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত অভিবাদন ও শ্রদ্ধা জানাচ্ছি। জুয়েল হাসান সাদ্দামের সাথে যে ঘটনাটি ঘটে গিয়েছে, এই ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক, হৃদয়স্পর্শী, যেটা সারা বাংলাদেশের মানুষকে আবেগ আপ্লুপ্ত করেছে। আমার কাছে ব্যক্তিগতভাবে এই মর্মস্পর্শী ঘটনাকে আমি কোনো সঠিক শব্দ চয়ন দিয়ে ব্যাখ্যা করতে পারছি না। কারণ আপনি জানেন যে বাংলাদেশ ছাত্রলীগকে এই অবৈধ সরকার একটি অপ্রাসঙ্গিক এবং একটি জোরপূর্বক অবৈধ প্রজ্ঞাপন দিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করছে। যেই সরকারেরই কোনো বৈধতা নাই, সেই সরকারের প্রজ্ঞাপনও তো আমরা গ্রাহ্য করি না। দেখেন, কারাগার যদি আমি আইনের দিক থেকে বা সামাজিক দিক থেকে চিন্তা করি, কারাগার একটা অত্যন্ত স্পর্শকাতর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেখানে রাষ্ট্র অভিযুক্ত অপরাধীর আটককে নিশ্চিত করে, একই সাথে অপরাধীর অপরাধ সংশোধন ও তার সামাজিক পুনর্বাসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সেই কারাগারও আমাদের বাংলাদেশ সংবিধান সেই কারাগারে আটক বন্দীদেরও মৌলিক অধিকার সংরক্ষণকে গুরুত্ব দিয়েছে এবং সেটা সাংবিধানিকভাবে বাধ্যবাধকতা দিয়েছে। আপনি যদি লক্ষ্য করেন, আমাদের সংবিধানের ৩৫ নং অনুচ্ছেদে অনুযায়ী কারাবন্দীদের প্রতি মানবিক আচরণ এবং তাদের সাথে যাতে করে কোনো অমানবিক আচরণ ও প্রতিহিংসার শিকার তারা কারাবন্দী থাকা অবস্থায় না হয়, সেই বিষয়টি স্পষ্টভাবে আইনি বাধ্যবাধকতায় মধ্যে নিয়ে আসা হয়েছে। জুয়েল হাসান সাদ্দামের সাথে যেটি হয়েছে, আইনের ভাষায় আরেকটি প্রিন্সিপাল আছে, যেটাকে আপা মেরুনিচা মালাপা আরো ভালো বলতে পারবেন আমার থেকে। সেটা হচ্ছে প্রিজাম্পশন আমরা অফ মূলত ইনোসেন্স। ঘটনাটা কি ঘটনা হ্যাঁ, হয়েছিল আমি সেটার দিকেই সেটার দিকেই যাচ্ছি, যে প্রিজাম্পশন অফ ইনোসেন্স অনুযায়ী কোনো অপরাধীকে যখন আটক করা হয়, যতক্ষণ না পর্যন্ত কোর্ট তাকে কনভিক্টেড না করে, ততক্ষণ পর্যন্ত সে একজন নিরপরাধ হিসেবে, ইনোসেন্ট হিসেবে বিবেচিত হয়ে সকল ধরনের মৌলিক নাগরিক সুবিধা এবং অধিকার সে পাবে। কিন্তু জুয়েল হাসান সাদ্দামের ক্ষেত্রে বাংলাদেশের সাংবিধানিক আইন, প্রথাগঠিত আইন কোনো কিছুই কিন্তু গ্রাহ্য করা হয়নি। জুয়েল হাসান সাদ্দামকে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, একটি না একাধিক, একটার পরে একটা। এবং জুয়েল হাসান সাদ্দামকে যে তারিখে মামলায় দেয়া হয়েছে, যে ঘটনায় অভিযুক্ত করে তাকে মামলায় দেওয়া হয়েছে, ঠিক ওই সময়টাতে সে চিকিৎসার জন্য ভারতে ছিলেন, যার সকল ইমিগ্রেশন লিগাল ডকুমেন্টস আছে। তার আইনজীবী এগুলো নিয়ে ডিফেন্স করেছে, এক মামলা দিয়ে জামিন দেয়, আরেক মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করে। জুয়েল হাসান সাদ্দামের ওয়াইফ এবং তার পুত্র সন্তান নিয়ে যে নিউজটি আমরা দেখেছি, আমার কাছে এই ন্যারেটিভটাও অনেক ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে গ্রহণযোগ্য মনে করছি না যে তারা আত্মহত্যা করছে। কারণ তার পরিবার থেকেও কিন্তু একটা কন্ট্রাডিক্টরি মতামত এখানে চলে আসছে। কেউ বলছে আত্মহত্যা করেছে, কেউ বলছে যে না, এটা হত্যাও হতে পারে। যদিও এটা এখন পুলিশ তদন্তাধীন আছে, তদন্ত ছাড়া বা এটার পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আমরা আসলে বলতে পারছি না যে এটা কোন দিকে যাচ্ছে। এই তার পরিবারের এই দুইজন সদস্য হারানোর পরে এখানে যেটা বলা হচ্ছে যে কি বলে শব্দটা, প্যারোল নিয়ে যে নাটকটা করা হয়েছে, এখানে জুয়েল হাসান সাদ্দামকে বাগেরহাটের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পরবর্তীতে বাগেরহাট থেকে তাকে যশোরের জেলে ট্রান্সফার করা হয়েছে। তো তার পরিবার প্রথমে প্যারোলের আবেদনটা করেছিল বাগেরহাট জেলে, কারণ যেহেতু তার সকল মামলা বাগেরহাটে চলমান এবং সে বাগেরহাট জেলেই প্রথমে ছিল। সেখানে কিন্তু সেই আমলাতান্ত্রিক প্রক্রিয়াতে বাগেরহাট জেল কর্তৃপক্ষ যদি সদিচ্ছা থাকতো, তারা কিন্তু সেটা যশোরে ফরওয়ার্ডিং করতে পারত, তাহলে পরিস্থিতিটা ভিন্নও হইতে পারত। এই তাদের আমলাতান্ত্রিক জটিলতা এবং তাদের এই সদিচ্ছা এবং দায়িত্বজ্ঞানহীনতা জুয়েল হাসান সাদ্দামকে তার মৌলিক নাগরিক অধিকার থেকে বঞ্চিত করছে। আজকের জেল গেটে লাশ যাবে, বাংলাদেশে এই প্রেসিডেন্স এর আগে কখনো তৈরি হয়নি। এই অমানবিকতা এই ছাত্রলীগের সাথে হয়েছে। 5 আগস্টের পর থেকে বাংলাদেশ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাথে যে অন্যায়, অবিচার, যে দমন পীড়ন হয়েছে, এই প্রেসিডেন্স বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দলের সাথে অতীতে এরকম হয়নি। আপনি আপনি হয়তো জেনে থাকবেন, এই জুলাই আগস্টের দাঙ্গায় 16ই জুলাই সর্বপ্রথম বাংলাদেশ ছাত্রলীগের কর্মী সবুজ আলীকে ঢাকা কলেজের সামনে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়, যাকে বলা হয় এই জুলাই আগস্ট দাঙ্গার সর্বপ্রথম হত্যাকাণ্ড। সেটাও কিন্তু ঘটিয়েছে এই জঙ্গি বাহিনী। আমাদের ছাত্রলীগ ভোলা জেলা ছাত্র ও সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ দীর্ঘদিন পরে রাতের আধারে বাড়িতে ফিরেছেন। এই সন্ত্রাসীরা সেটা জেনে রাতের আধারে তাকে ঘর থেকে বের করে ঘরের সামনে জবাই করে তার লাশ রেখে দিয়েছে। তার বাবা ফজরের নামাজ পড়তে গিয়ে বাসার সামনে রাস্তায় ছেলের লাশ দেখতে পাচ্ছে। আমাদের ছাত্রলীগ কর্মী মমিন টাঙ্গাইলের গাজীপুরের মিছিলে অংশগ্রহণ করেছে। ছাত্রলীগের কোনো পোস্ট নাই, নিতান্ত কর্মী, সংগঠনকে ভালোবেসে মুজিব আদর্শ উজ্জীবিত হয়। কিছুদিন পর তার লাশ পাওয়া গেছে তুরাগ নদীতে। আমাদের ছাত্রলীগ কর্মী ফজলে রাব্বি লক্ষ্মীপুর থেকে নিখোঁজ হওয়ার 7 দিন পরে তার গলিত লাশ পাওয়া গেছে ম্যানহোলে। মৌলভীবাজারের হেলাল তার মা এবং চাচিকে বাসায় পুড়িয়ে হত্যা করা হয়েছে। এরকম অসংখ্য অগণিত নজির রয়েছে 5 আগস্টের পরে, অথচ এর কোনো আইনি প্রতিকার নাই, কোনো বিচার ব্যবস্থার সুষ্ঠু কোনো জাজমেন্ট নাই। মানে রাষ্ট্র যখন রক্ষক, যখন ভক্ষক হয়ে দাঁড়ায়, আইন যখন ক্ষমতাশীলদের ক্ষমতাকে প্রোটেক্ট করার একটা হাতিয়ার হয়ে দাঁড়ায়, তখন আসলে সিভিলিয়ানদের দে হ্যাভ টু প্রাইজ ইন ব্লাড অ্যান্ড হোয়াট উই আর ডুইং। আমাদের ছাত্রলীগকে সেই এইভাবেই করে আমাদের রক্ত দিয়ে সেই মূল্যটা পরিশোধ করতে হয়েছে। আপনি জানেন যে এই অবৈধ ইউনূস সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো সূচকে বাংলাদেশ ন্যূনতম কোনো অগ্রগতি তো করতে পারেনি। আরো দিন দিন আমাদের ডিগ্রেডেশনটা এত নিম্ন পর্যায়ে নেমেছে। আপনি জানেন যে বাংলাদেশের স্টুডেন্টরা এখন প্রবাসে স্টুডেন্ট ভিসা আসতে পারতেছে না, টোটাল ইউরোপ ব্লক করে দিয়েছে বাংলাদেশের স্টুডেন্ট ভিসা। আপনি দেখেন বাংলাদেশের খেলাপি ঋণের পরিমাণ 5 আগস্টের পর থেকে বেড়ে এখন কত গুণ দাঁড়িয়েছে। বাংলাদেশের আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে, আমি জানি এগুলো নিয়ে আমাদের যথেষ্ট আলোচনার আছে। আমরা আজকে চেষ্টা করব আমাদের এই সাদ্দামের ব্যাপারটায় কনসেন্ট্রেটেড থাকতে। আবার আসবো আপনার কাছে। আপনি ঠিকই সুন্দর সুন্দর কিছু বক্তব্য দিয়েছেন এবং ছাত্রলীগের উপর যে অত্যাচার হচ্ছে বিভিন্ন জায়গায় সেটা এবং আইনহীনতার কথা বলেছেন। আমরা এখন একটু আসি ব্যারিস্টার মাহরুন আহমদ মাল্লা আপনার কাছে। আপনি আরিফ আরেকটা কথা বলেছেন, আমি একটু শুনেছি, শোনা কথা যে সাদ্দামের স্ত্রীর নাম কানিজ সুবর্ণা। কানিজ সুবর্ণা স্বর্ণালী। হ্যাঁ, কানিজ সুবর্ণা আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে, এমনকি তাকে ধর্ষণ করা হয়েছে, এরকম একটা কথা আছে। এবং ধর্ষণকারীরা, সেটা হয় আমি জানি না তার পারিবারিক অবস্থা কি ছিল, সে একা থেকেই থাকে। আমার সত্যি কথা বলতেই হয়, তাহলে একজন সেদিন বাসায় একা ছিলেন, অল্প বয়সী মহিলার উপরে মানুষজনের তো আক্রোশ থাকতেই পারে। এবং ছাত্রলীগের অনেক সময় তো আমরা যুদ্ধের সময় দেখেছি, আপনারা দেখেন নাই, আমাদের হুজুররা আমাদের ইয়াং মেয়েদের নিয়ে ধরে পাকিস্তানি আর্মির কাছে দিত, এটা নাকি সওয়াবের কাজ ছিল, ওই মেয়েগুলো নাকি বেহেশতে যাবে। তো আমি এখানে একটু অ্যাড করতে চাচ্ছি, হুজুর বলতে যেটা হচ্ছে ওই জামাত বিএনপির ওই যে আলবদর বাহিনী, লেফাজদারি হুজুর। আমি এদের ক্ষেত্রে আমি এই টার্মটা ব্যবহার করতে চাচ্ছি না। এরা হচ্ছে লেফাজদারি সেই মৌলবাদী চক্র, যারা ইসলামী লেফাজ নিয়ে ইসলামকে বিতর্কিত করেছে। রাইট। আমি আসবো আপনার কাছে আবার। ব্যারিস্টার মালা, আপনি একজন মা, এই মা বলা হচ্ছে মা শিশুকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে। মা হিসেবে আপনি
আপনার শিশুর কথা, আপনার কন্যার কথা, যদিও সে একটু বয়স্ক, এই কদিন আগে আপনি অত্যন্ত সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছেন। কি করব আপনার মেয়েকে নিয়ে? প্রত্যেক মার সেই অবস্থা। একজন মা হিসেবে এই যে ঘটনা কানিজ সুবর্ণার উপর দিয়ে গেল, তার শিশুটিকে নিয়ে শিশুর পিতার কাছে একটু পৌঁছাতে পারেনি। কাকুতি মিনতি, হাতে পায়ে ধরা, এবং বাংলাদেশে যে কথা বলা হয়, পুলিশকে বলেছে আমি কিছু টাকা দেব, তাও বাপকে স্পর্শ করতে দেও শিশুটাকে। এই ঘটনাটাকে, এই লোমহর্ষক অমানবিক ঘটনাকে আপনি মা হিসেবে কিভাবে দেখেন? আমরা আইনের ব্যাপারে একটু আলোচনা করব, বাট যেটা সাদ্দাম বলেছিলেন যে সংবিধানের ২৭ এবং ৩১ সম্পর্কে যদি কিছু আপনি যোগ করতে চান। আমাদের সময় কম, সেই জন্য অল্প অল্প করে আমরা ছোট্ট আলোচনা করতে চাই। ব্যারিস্টার মাহরুন আহমেদ মালা, প্লিজ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ধন্যবাদ দেওয়ানগো সুলতান ভাই, বীর মুক্তিযোদ্ধা, এবং ইমরান আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। যারা এই অনুষ্ঠানটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে স্বাগতম। মৃত লাশ গেছে জীবন্ত বাবাকে দেখতে জেল গেটে, এটা বলার পরে বাংলাদেশের যে কি চিত্র, আর কিছু বলার নেই। আর আমারও একটি কন্যা সন্তান আছে। একজন মা হিসাবে আসলে এটা যখন বলি তখন আসলে আমি বুঝতে পারি যে একটি মা, সে ধর্ষিত হয়েছে নাকি উনি আত্মহত্যা করেছেন বা বাধ্য হয়েছেন আত্মহত্যা করতে, কি হয়েছে সেটা পরের ব্যাপার। একটি মা কখন সন্তান সহ এই পৃথিবী ছেড়ে চলে যায় বা চলে যেতে বাধ্য হয় বা তাকে বাধ্য করা হয়, সেটা আরেকটি মাই আসলে বুঝতে পারবে। সাদ্দাম হোসেনের যে ব্যাপারটি আসলে হয়েছে, সেটা আমরা যদি বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্নভাবে আসছে, কিন্তু এখনকার যে গভর্নমেন্ট আছেন সেই গভর্নমেন্টের কাছে তো আমরা কোনো স্বচ্ছ বিচারও আশা করতে পারি না। কেন পারি না সেটা যদি আমি বলি, যে সাদ্দাম হোসেনের যে মুক্তির ব্যাপারটি এসেছে, আমাদের ইমরান ভাই বলেছেন, সেটা হচ্ছে যে প্যারোল আর হচ্ছে বেল, দুটা হচ্ছে দুই রকম জিনিস। প্যারোল হচ্ছে যে কেউ যদি জেলে থাকেন, এবং আরেকটা জিনিস যেটা ইমরান ভাই সঠিকভাবে বলেছেন, যে যতক্ষণ পর্যন্ত কাউকে শাস্তি না দেওয়া হয় অথবা কনভিকশন না দেওয়া হয়, তখন পর্যন্ত কিন্তু তাকে অপরাধী বা কনভিক্টেড বলা যায় না। সাদ্দাম হোসেনের ব্যাপারে যে কাজটি হয়েছে, তার ক্ষেত্রে অনেকগুলো মামলা দেওয়া হয়েছে, যদিও সে বাংলাদেশে উপস্থিত ছিল না বলে সে অনেক নথি জমা দিয়েছে এবং প্রুফ আছে। সেক্ষেত্রে আমরা ধরে নিই যে তার যে মামলাগুলো দেওয়া হচ্ছে সেটা বিচারাধীন বা প্রক্রিয়াধীন আছে। তো সেক্ষেত্রে সে প্যারোলের ব্যাপারটা যদি আসে, যেটা প্যারোলের ক্ষেত্রে বলা হয়েছে যে জেল কোডের যেটা 591 অনুযায়ী যদি কেউ জেলে থাকেন, সেক্ষেত্রে তারা প্যারোলের আবেদন করতে পারেন। কি কি ক্ষেত্রে করতে পারেন সেটাও আমি আইনের ভাষায় বলে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে যদি কোনো পরিবারে মৃত্যু হয়ে থাকে, বিবাহ হয়ে থাকে, অথবা গুরুতর অসুস্থ হয়ে থাকে। যে 3টি কারণ বলা হয়েছে, সে 3টি কারণ কিন্তু সাদ্দাম হোসেনের ক্ষেত্রে ঘটেছে, এবং সেই প্রক্রিয়াটি কিন্তু তারা স্বচ্ছভাবে যে প্রশাসন আছে তাদের কাছে তুলে ধরেনি, বা যারা এই খবরগুলো প্রচার করছেন তাদের কাছে তুলে ধরা হয়নি। এবং এখানে একটা প্রক্রিয়াও আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে বলা হয়েছে যে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য আবেদন করতে হবে। এবং আমরা সাদ্দাম হোসেনের যে ভাই আছেন, ছোট ভাই আছেন, ওনার যে সিস্টার ইন ল, ওনার কাছ থেকে শুনেছি যে ওনারা প্রক্রিয়াটা ফুলফিল করেছেন। ওনারা জেল সুপারকে চিঠি দিয়েছেন, ওনারা ডিসিকে চিঠি দিয়েছেন, এবং যারা কর্তৃপক্ষ তাদের সবাইকে চিঠি দিয়েছেন। এবং 2টা যশোর কারাগার এবং আরেকটা বাগেরহাটে কারাগার, 2টা কারাগার থেকে 2 রকম আসলে ভার্সন বা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে। এখন যে বাংলাদেশ আছে, বা এখন যে আমরা যে সনে আছি, সেই সনে কিন্তু 1 সেকেন্ডে একটা ইমেল করা যায়, অথবা একটা টেলিগ্রাফ করা যায়, অথবা একটা ফ্যাক্স করা যায়, যেটা এখানে করা হয়নি। তো সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের যে চিত্রটা, সেটা সাদ্দাম হোসেনের যে স্বর্ণালী নামের যে মেয়েটা, তার অবুঝ সন্তান, যাকে তার বাবা একদিন স্পর্শ করেও দেখতে পারেনি, সেই কিন্তু পুরো বাংলাদেশটাকে তুলে দিয়ে যাচ্ছে যে আমাদের বাংলাদেশের যে কি চিত্রটা সেটা। আর যেটা আরেকটা জিনিস যেটা ইমরান ভাই বলেছেন, যে রুল অফ ল আছে বাংলাদেশে। কি রুল অফ ল আছে? আমাদের কনস্টিটিউশনে কিন্তু ক্লিয়ার ভাবে বলে দেওয়া হয়েছে যে রুল অফ লটা কি।
এবং অনেকে রুল অফ ল সম্পর্কে অনেক বক্তব্য দিয়েছেন। তবে এভি ডাইসি যে বক্তব্য দিয়েছেন সেখানে 3টি কথা বলা হয়েছে যে যারা বাংলাদেশের নাগরিক তাদের 3টি অধিকারের কথা বলেছে এবং সেটা কিন্তু স্পষ্টভাবে কনস্টিটিউশনে বলা হয়েছে, যেটা আমরা 5ই আগস্ট 2024 সাল থেকে আজ পর্যন্ত কোনো প্রয়োগ দেখছি না। এবং ল অ্যান্ড অর্ডার বলে যে বাংলাদেশে কিছু আছে সেটাই আসলে আমরা খুঁজে পাচ্ছি না। শুধু তা না, হিউম্যান রাইটস যেটা আমরা এদেশেও যেটা আমরা বলি যে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস 1998 এর যেটা আমরা বলি 2 and 3, এবং বাংলাদেশেও কিন্তু আছে হিউম্যান রাইটস। বাংলাদেশের কনস্টিটিউশন কিন্তু একটা শক্ত কনস্টিটিউশন, যে কনস্টিটিউশনেরটা 1972 সাল থেকে আজ পর্যন্ত চলে যাচ্ছে এবং খুব ভালোভাবে স্পষ্টভাবে আমাদের যারা বিজ্ঞ যারা আইনজ্ঞ ছিলেন তারা কিন্তু এই কনস্টিটিউশনটা করেছেন। এবং সেই কনস্টিটিউশনে কিন্তু আমাদের আর্টিকেল যে হিউম্যান রাইটস সেটা সম্পর্কে কিন্তু বলা হয়েছে, সেখানে একটু আর্টিকেল 26 এ বলা হয়েছে, 27 এ বলা হয়েছে। এবং রুল অফ ল সম্পর্কে যেটা বলা হয়েছে যে প্রত্যেকটা নাগরিকের যে অধিকার আছে সেটাও কিন্তু কনস্টিটিউশনে বলা হয়েছে। এবং কনস্টিটিউশনে আর্টিকেল 27, আর্টিকেল 31, আর্টিকেল 42, 102। কাজে আমি বলছি যেখানে ল ও অর্ডার নেই, যেখানে আমাদের কনস্টিটিউশন আছে যে কনস্টিটিউশনকে মানা হচ্ছে না, সেখানে প্যারোলে যে সাদ্দাম হোসেন মুক্তি পাবে এবং স্বর্ণালী যে তার হাজবেন্ডের কাছে তার জীবন্ত সন্তানকে নিয়ে যেতে পারবে, এটা আসলে আমাদের কাছে মনে হয় যে এটা দুঃস্বপ্ন। শুধু আমরা তো একজন সাদ্দাম হোসেনের খবর আমরা জেনেছি, যেটা ইমরান ভাই বলেছেন, এরকম হাজার হাজার উপজেলায়, জেলায়, গ্রামে এবং শহরে হাজার হাজার ছেলে মেয়ে যারা আছেন, যারা পরিবার আছেন, কিন্তু এই ল অ্যান্ড অর্ডারের বাইরে, ল অ্যান্ড অর্ডারের যে ফ্যাসিলিটিস গুলো দেওয়া হচ্ছে সেটা নিতে পারছেন না, এবং সেটা কিন্তু অনেক সংবাদপত্র প্রকাশও পাচ্ছে না। কাজে একজন মা হিসাবে আসলে আমি আসলে কোনো ভাষা নেই আসলে যে স্বর্ণালীকে অথবা তার পরিবারকে কি বলে আমরা আসলে সমবেদনা জানাবো, এই ভাষা আসলে আমার কাছে নেই। অনেক কষ্টকর, অনেক মর্মান্তিক, আসলেই আমাদের ভাষা আটকা পড়ে যায়, আমরা ভাষা দিয়ে পারি না এটা প্রকাশ করতে। আরিফুজ্জামান আল ইমরান একটা কথা বলেছেন, আমরা যতটুকু জানি, যে মামলায় প্রথমত আরিফ হোসেন সাদ্দামকে গ্রেফতার করা হয়েছিল, জিয়াউল হাসান সাদ্দাম গ্রেফতার করা হয়েছিল, সেই মামলার ঘটনাকালে সে চিকিৎসার জন্য ভারতে ছিল, তার পাসপোর্ট, টিকিট এসব দিয়ে সে প্রমাণ দেখিয়েছে কোর্টে, এবং তাকে এরপরে বেইল দেয়া হয়েছে। বেল দেওয়ার পরে তাকে জেল গেটে আবার আটক করা হয়েছে বাড়িতে যাওয়ার আগে, আবার সে বেল পেয়েছে, এবং এরকম কয়েকবার বারবার বেল দিয়ে তাকে আবার জেল গেট থেকে আটক করা হয়েছে। এটা যে একান্তভাবেই জিঘাংসামূলক, এবং এই কথাও সংবাদে প্রকাশ যে তার ব্যাপারে প্রশাসনের কিছু কর্তা ব্যক্তি একদম ব্যক্তিগতভাবে জানতেন, এবং তার উপর কতটুকু অত্যাচার করা যায় সেটা তাদের একটা ইচ্ছা ছিল বলে মনে হয়। আপনি ইমরান বলেছেন বিভিন্ন জায়গায় ছাত্রলীগের আরো অনেককে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। আমি নিশ্চিত যে এই যে ঘটনাটা ঘটে গেল, এই ব্যাপারে আপনারা ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রম যেখানে, আরেকটা কথা আমার একটু জানতে ইচ্ছা করে বা বলতে ইচ্ছা করে রাদার, এই ঘটনাগুলো ছাত্রলীগের উপর অভিযোগ 5 আগস্টের আগের, অর্থাৎ 5 আগস্টের আগে যেই ছাত্রলীগ করুক না কেন এবং যেখানে যে দুর্ঘটনা ঘটুক না কেন, সে ব্যক্তিগতভাবে এর সাথে জড়িত থাকুক কি না থাকুক, ছাত্রলীগ হওয়ার কারণে সে অভিযুক্ত। তো এমন অনেক ছাত্রলীগ তো আজ পর্যন্ত বাংলাদেশে আছে যারা জাতীয়ভাবে পরিচিত, ছাত্রলীগের দায়িত্বপূর্ণ ব্যক্তি ছিল, তাদের পরিচয় ছিল, আজকে তারা ভুল পাল্টেছে। ছাত্রলীগের যে কোনো কর্মী ছাত্রলীগের যে কোনো কাজের জন্য যদি দোষী সাব্যস্ত হয়ে থাকে বা অভিযুক্ত হয়ে থাকে, তাহলে ওরা না কেন? এই ব্যাপারে আমরা আরিফের কাছ থেকে একটু শুনতে চাই, এবং আপনারা
আপনারা হয়তো দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই ব্যাপারে প্রশ্ন করছিল সাংবাদিকরা, উনি এই প্রশ্ন দেন নাই, শুধু না এড়েই যান তাই না, উনি জোর করে এটা না এটা না এটা না বলে চলে গেছেন। এসব নিয়ে আপনারা কোনো কিছু ভাবছেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আপনি হয়তো লক্ষ্য করবেন 5 আগস্টের পরে বাংলাদেশ ছাত্রলীগের ভিতরে যে গুপ্ত শিবির অনুপ্রবেশকারীরা ছিল তারা অনেকেই প্রকাশ্যে এসেছেন। আপনি লক্ষ্য করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান ছাত্র সংসদের ভিপিজিএস সাদিক কায়েম এবং ফরহাদ হোসেন, তারা সক্রিয় বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মী ছিলেন, মিছিলের অগ্রভাগে ছিলেন তারা। অনুরূপভাবে প্রত্যেকটা হলই শিবিরের নেতৃত্বাধীন যারা ছিলেন তারা সবাই ছাত্রলীগের মিছিল, মিটিং এবং দলীয় পদবিতেও ছিলেন। 21 হলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 21 হলের ছাত্রলীগের এক সম্পাদক, পোস্টেড সম্পাদক, সে 5 আগস্টের আগে ছাত্রদল এবং ছাত্রলীগের ভিতরে একটা বিশৃঙ্খলাকে, মারামারিকে উস্কে দিয়ে সেখানে সে একজন নারীকে ছাত্রদলে লাঞ্ছিত করেছিলেন। সেটা নিয়ে সকল মিডিয়া ফলাও করে প্রচার করেছিল যে ছাত্রলীগ দ্বারা ছাত্রদলের এক নারী কর্মী লাঞ্ছিত হয়েছে। ঠিক 5 আগস্টের পরে ডাকসু ইলেকশনে কিন্তু দেখা গিয়েছে সেই ছেলেটি শিবির সমর্থিত প্যানেল থেকে সেই হলের ছাত্র সংসদে শীর্ষ পদে নির্বাচিত হয়েছেন এবং তখন সে তার পরিচয় প্রকাশ্যে এসেছে সে ওই হলে শিবিরের সভাপতি ছিলেন। এরা তো ইডিওলজিক্যাল ছাত্রলীগ না। সত্য কথা বলতে বাংলাদেশ আওয়ামী লীগ 2008 থেকে 2014 সাল পর্যন্ত যে ক্ষমতায় ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের 50 লক্ষাধিক নেতাকর্মী। ছাত্রলীগে আমরা যখন নতুন কমিটি গঠন করি, যখন কমিটিতে আমাদের স্বীকৃত পোস্টেড কর্মীদেরকে অন্তর্ভুক্ত করি, পোস্ট দেয়া হয়, তখন আমরা একটা ইনিশিয়াল স্ক্রিনিং করি। ইনিশিয়াল স্ক্রিনিংটা কিভাবে? যে তার পরিবারের সম্পৃক্ততা, আওয়ামী লীগের সম্পৃক্ততা আছে কিনা বা তার কতদিন ধরে কি সম্পৃক্ততা আছে। এখন ধরেন একটা ইউনিটে, জেলা ইউনিটে আমরা যখন 201 সদস্যের কমিটি করি, সেখান থেকে প্রপারলি বাস্তবতার কারণে সবকিছু শুধু পরিবার খুঁজে খুঁজে আওয়ামী লীগ ছাত্রলীগ রিক্রুট করা সেটা করা যায় না। কারণ যার বাবা বা তার পরিবার আওয়ামী লীগ করেনি, সে আওয়ামী লীগকে ধারণ করে, সে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে, সে করতে চায়, তাদেরকেও তো সুযোগ দিতে হবে। এভাবে প্রক্রিয়াতে বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটে অসংখ্য পরিমাণ শিবিরের নেতাকর্মীরা গুপ্তভাবে তাদের পরিচয়, উদ্দেশ্য হাইড করে বাংলাদেশ ছাত্রলীগকে বিতর্কিত করার জন্য তারা সংগঠনে অন্তর্ভুক্ত হয়েছিল এবং তাদের উদ্দেশ্যটা কিন্তু সফল হয়েছে, তারা সেটাই করেছে। আপনি লক্ষ্য করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সম্ভবত আমি যদি ভুল না করি, জহুরুল হক হলের শিবিরের এক নেতা, সে ওই হলের ছাত্রলীগেরও পোস্টেড কর্মী ছিল। সে ডাকসু ইলেকশনের পরে বিবৃতি দিয়েছে, আমরা যদি ছাত্রলীগের ভিতরে ঢুকে ছাত্রলীগের পোস্ট ক্যারি করে, আইডেন্টিটি ক্যারি করে যদি ছাত্রলীগের হয়ে মারামারি না করে, ছাত্রলীগকে বিতর্কিত না করতাম, তাহলে ছাত্রলীগকে আমরা হটাইতাম কিভাবে? ছাত্রলীগের দুর্নাম ক্যাম্পাসে হবে, সাধারণ স্টুডেন্টদের মাঝখানে ডিফেম হলেই তো আমাদের লাভ, ছাত্রলীগ জনবিচ্ছিন্ন হবে। আপনি যদি লক্ষ্য করেন এই 5 আগস্টের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যখন বিজয় একাত্তর হলে মারামারিটা শুরু হয়, সেখানেও কিন্তু ছাত্রলীগের ইনভলভমেন্ট ছিল না। ছাত্রলীগের অনুপ্রবেশকারী এই ছেলেদেরকে দিয়েই, শিবিরের এদেরকে দিয়েই কিন্তু প্রথম আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরাই আক্রান্ত হয়েছে। হ্যাঁ, আমাদের ভুল ত্রুটি আছে, ত্রুটি বিচ্ছেদ আছে। আমরা মনে করি যে আমরা ছাত্রলীগের ভিতরে অনুপ্রবেশটাকে সঠিকভাবে স্ক্রিনিং করে প্রতিহত করতে পারি নাই। এটার জন্য আমাদের অনেক বড় প্রাইস পে করতে হয়েছে। বলতে পারেন এই যে আমাদের যে পরিস্থিতি হয়েছে, প্রথমে তো ছাত্রদের এই আন্দোলন মুভমেন্টটাতে আমরা প্রপারলি তাদের অনুভূতিটাকে ক্যাচ করে সেটাকে সঠিক প্রক্রিয়াতে আমরা তখন ডিল করতে কিছুটা আমরা হিমশিম খেয়েছি। সেই সুযোগটাই এই অনুপ্রবেশকারীরা নিয়েছে। ছাত্রলীগের আইডেন্টিটি ব্যবহার করে তারা সাধারণ স্টুডেন্টদের উপরে হামলা করেছে এবং একটা পর্যায়ে গিয়ে তারাই আবার ভোল পাল্টে তাদের সাথে যোগ দিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে এক দফার পক্ষে গেছে। সারজিৎ ছেলেটা, যার বাবা আওয়ামী লীগ করে, সে ছাত্রলীগের কর্মী ছিল, সে ছাত্র সংসদ থেকে ছাত্রলীগের হয়ে ওই হলে ছাত্র সংসদ ইলেকশনও করেছে। এই ছেলের পারিবারিক ব্যাকগ্রাউন্ডে আওয়ামী লীগ, অথচ তার ইডিওলজিক্যাল প্র্যাকটিসেও সে ছাত্রলীগ ছিল, কিন্তু সুবিধা পেয়ে পরিস্থিতির ইয়াতে তারা এখন হয়ে গেছে আওয়ামী বিদ্বেষী, ছাত্রলীগ বিদ্বেষী। এভাবেই হয়েছে। আপনি যদি ছাত্রলীগের অতীত ইতিহাস লক্ষ্য করেন, দেখবেন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সেক্রেটারি অনেকেই দলের আদর্শচ্যুত হয়ে
দল থেকে বের হয়ে কেউ বিএনপিতে গেছে, কেউ অন্য রাজনৈতিক দলে গিয়েছে, এবং তারা তাদের সেই রাজনৈতিক ফায়দা লুটে নিয়ে কেউ হয়তো সফল হয়েছেন, কেউ হয়তো জাতীয় রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। কিন্তু 2024-এর 5 আগস্টে যেটা হয়েছে, শীর্ষ নেতৃত্ব নিয়ে কিছু হয় না। তৃণমূলে আমাদের সংগঠনের শক্তি যারা তৃণমূলের কর্মীরা, সেই জায়গাগুলো থেকেই এই গুপ্ত শিবির ছাত্রলীগের ভিতরে প্রবেশ করে, প্রত্যেকটা জায়গায় সেই জায়গাগুলো থেকে আমাদের ডিফেম করে, আমাদের সব থেকে বেশি বিপদে ফেলেছে, যার পরিণতি এভাবে অনেক আমাদেরকে অনেক পে ধন্যবাদ। করতে আমার মনে হয়েছে। হয় আপনি খুব স্পষ্টভাবেই বলেছেন। আমরা একটু ব্যারিস্টার মাহরুর রহমান মারার কাছে যাব, একটু যদি উনি আইনিভাবে কথাগুলোকে বলেন। অপরাধ কোনো ব্যক্তি যখন করে বা কোনো ব্যক্তিকে অপরাধের সাথে সংশ্লিষ্ট দেখানো যায়, তখন সেই অপরাধের শাস্তি ওই ব্যক্তিকেই প্রাথমিকভাবে নিতে হয়। সে ছাত্রলীগের প্রেসিডেন্ট বা সেক্রেটারি বা কোনো পদের অধিকারী বা কি, সেটা পরবর্তীতে আসবে। সংগঠন কোনো অপরাধ করতে পারে না সাধারণত। এ ব্যাপারে আপনার কাছে একটু আইনি কথাটা শুনবো। আর আরিফ যে কথাগুলো বলেছেন, আমাদের সংবিধানের ৭১ অনুচ্ছেদে যে কথাটা আছে, আইনের আশ্রয় লাভ এবং আইন অনুযায়ী ও কেবল আইন অনুযায়ী ব্যবহার লাভ যে কোনো স্থানে অবস্থানরত প্রত্যেক নাগরিকের, আমি কিছু বাদ দিছি, এবং সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত অপরাপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার, এবং বিশেষত আইনানুযায়ী ব্যতীত এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাইবে না যাহাতে কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির হানি ঘটে। ৩৫ অনুচ্ছেদে যে কথাটা বলা হয়েছে, যেটা আমার মনে হয় খুবই তাৎপর্যপূর্ণ আমাদের এই আজকের আলোচনার জন্য, জি, অপরাধের দায়মুক্ত সংগঠনকালে বলবৎ ছিল এইরূপ আইন ভঙ্গ করিবার অপরাধ ব্যতীত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাইবে না, এবং অপরাধ সংগঠনকালে বলবৎ সেই আইন বলে যে দণ্ড দেওয়া যাইতে পারিত, তাহাকে তাহার অধিক বা তাহা হইতে ভিন্ন দণ্ড দেওয়া যাইবে না। তারই 5 উপ অনুচ্ছেদে বলা হচ্ছে, কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাইবে না কিংবা নিষ্ঠুর, অমানসিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাইবে না কিংবা কাহারও সহিত অনুরূপ ব্যবহার করা যাইবে না। আমাদের জিয়াউল হাসান সাদ্দামের প্রতি যেটা হয়েছে, যেখানে আইনে স্পষ্ট সুযোগ রয়েছে প্যারোলের, যেখানে দীর্ঘদিন ধরে তাকে একটার পর একটা মামলায় অনবরত হয়রানি করা হচ্ছে, সেখানে তাকে প্যারোল না দিয়ে, তার বাচ্চার সাথে মিলিত হবার সুযোগ না দিয়ে, এমনকি মৃত্যুর পরে সেই 2 মৃতদেহকে জেল গেটে আনার মতো অমানসিক ঘটনা ঘটে। আমি জানি না দুনিয়া এটা আছে কিনা। আইনের প্রতি যে বৃদ্ধাঙ্গুষ্টি প্রদর্শন করেছেন যেসব ব্যক্তি, তাদের ব্যাপারে আমরা হয়তো পরবর্তী সেগমেন্টে আলাপ করব। শুধু এখন এইটুক যে এই যে আইনের অধিকারগুলো, এই অধিকার সম্পর্কে আপনার কাছ থেকে একটু সংক্ষিপ্ত আলোচনা শুনতে চাই, ব্যারিস্টার মালা। থ্যাংক ইউ ঘোষ ভাই। যেটা আর্টিকেল 27-এ বলা হয়েছে যে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সুরক্ষা পাওয়ার অধিকারী, এবং আর্টিকেল 31-এ বলা হয়েছে, আর্টিকেল 18-এ বলা হয়েছে, 44-এ বলা হয়েছে, আর 102-তে বলা হয়েছে। আমরা যদি সাদ্দাম হোসেনের ঘটনাটা যদি নিয়ে আসি, আমরা দেখতে পাই যে 2024 সালের অগাস্টে যে অপরাধের বিরুদ্ধে তার বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে, তখন উনি ছিলেন ইন্ডিয়াতে, এবং যে ভারতের যে খুলনার ডেপুটি হাইকমিশনার 16 জুন 24 তারিখে যে মেডিকেল ভিসা প্রদান করা হয়েছে, সেটার কপি কিন্তু ওখানে জমা দেওয়া হয়েছে। 15 সেপ্টেম্বর 2024 সাল পর্যন্ত সেই ভিসাটা ভ্যালিড ছিল। আর পরের যে ভিসাটা 24 জুলাই 2024 তারিখে উনি আরেকটা ভিসা করেছিলেন, সেটাও কিন্তু সাবমিট করা হয়েছে। পরবর্তী যেটা হয়েছে যে 8 সেপ্টেম্বর সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। সেই সময়টা সাদ্দাম হোসেন মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করেন এবং সেটা অ্যাকসেপ্টেড হয়েছিল, এবং 7 মার্চ 2025 সাল পর্যন্ত তার ভিসাটা ভ্যালিড ছিল। তো এখন যেখানে কনস্টিটিউশন ক্লিয়ারলি বলছে যে সবার ক্ষেত্রে আইনটা সমান
এখানে দলীয় কোনো ব্যক্তি যদি কোনো দল করে থাকে, দলের অনুসারী হয়ে থাকে, সেক্ষেত্রে সেটি বিবেচনা করে এটা ব্যক্তি বিশেষে কোনো অপরাধ করেছে কিনা সে ভিত্তিতে তাকে সাজা দেওয়া হবে বা সে ভিত্তিতে ইনভেস্টিগেশন করা হবে, আইনি প্রক্রিয়াটা চলবে। সাদ্দাম হোসেনের ক্ষেত্রে কিন্তু আমরা পুরোপুরি বিপরীত জিনিসটা দেখতে পাচ্ছি। কনস্টিটিউশন যেটা বলা হয়েছে সেটি তো এখানে কোনো প্রয়োগ করাই হয়নি, এবং তার বিরুদ্ধে যে ফলস কেসগুলো দেওয়া হয়েছে যখন সে বাংলাদেশে ছিলই না। এবং আমি কিছু রিসার্চ করেছি, এবং রিসার্চে আমি পেয়েছি যেটা আজকে পর্যন্ত প্রায় 3,69,000 দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে, যেটা বলা হয়েছে যে ডেভিল হান্ট নামে একটি কথা বলা হয়েছিল। সেই ডেভিল হান্টের মাধ্যমে সেটা হচ্ছে যে রিসার্চগুলো এসেছে, এবং এটা তো একটা ডেটার মাধ্যমে এসেছে, এবং অলিখিত যেটা আছে তো আরো হাজার হাজার নেতাকর্মীরা যাদের দল করার জন্য, দলকে সাপোর্ট করার জন্য যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, জেলে নেওয়া হচ্ছে, তাদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে, তারা বাড়িঘর থেকে থাকতে পারছে, এরকম হাজার হাজার উদাহরণ আছে। কাজে সেই ক্ষেত্রে যেখানে কনস্টিটিউশনকে মানা হচ্ছে না, সেখানে প্যারোলে তো যেটা আমরা আগেও বলেছি যে প্যারোলের যে রুলস রেগুলেশন গুলো সাদ্দাম হোসেন ফ্যামিলি ওনারা কিন্তু পুরোটাই ওনারা ফলো করেছেন। কিন্তু সেক্ষেত্রে আমরা প্যারোল বাদ দিলাম, আমরা হিউম্যান রাইটস বাদ দিলাম। জি, আমরা হিউম্যান রাইটস তার মানবিক দিক থেকে তো একটা সন্তানের, একটি ওয়াইফের একটা দাবি থাকতেই পারে, একটা রাষ্ট্রের প্রতি তার স্বামীকে দেখার বা তার স্বামীর সাথে কথা বলার 2 মিনিটের জায়গায় 5 মিনিট, সেটা তো তার একটা রাইট। একজন বাংলাদেশের একটা সিভিল সোসাইটি বলে আমরা নিজেদের দাবি করি, সেক্ষেত্রে তো এটা সাদ্দাম হোসেনের পরিবারের একটা রাইট ছিল, যেটা ভায়োলেট করা হয়েছে। এবং আমি বলবো যে এটা নির্মমভাবে ভায়োলেট করা হয়েছে, যেটা তীব্র নিন্দা আমরা জানাচ্ছি এবং জানাই। এবং একজন মা হিসেবে আমি খুবই লজ্জিত যে আমরা কিছুই করতে পারিনি, আমরা ব্যর্থ, আমরা লজ্জিত যে আমরা বলছি যে আমাদের কনস্টিটিউশন আছে, আমাদের রুল অফ ল আছে, আমাদের প্যারোল সিস্টেম আছে, আমাদের বেল সিস্টেম আছে, আমাদের কোর্ট আছে, হাইকোর্ট আছে, সবই আছে, কিন্তু আমরা কোনো প্রয়োগ দেখতে পাচ্ছি না, এবং আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি। অনেক ধন্যবাদ মালা, আপনার নিন্দার সাথে আমরাও একমত পোষণ করছি, আমরাও এই ঘটনার নিন্দা জানাই। আপনার কাছে, আরিফের কাছে আমি শেষবারের মতো আসছি। আপনারা ছাত্রলীগের পক্ষ থেকে এই যে দুর্ঘটনা ঘটে গেল সমস্ত পরিবারটার উপর, এ ব্যাপারে আপনাদের পরবর্তী কার্যক্রম কি, বা আপনারা কি করতে চাচ্ছেন, বা আমরা সাধারণ জনগণ কোনোভাবে আপনাদের সহায়তা করতে পারি কিনা, আমাদের প্রতি আপনাদের কোনো আহ্বান আছে কিনা, যদি সেটা কিছু থাকে আপনার কাছ থেকে আরিফুজ্জামান। জি, ধন্যবাদ আপনাকে। আপনি লক্ষ্য করবেন যে 5 আগস্টের পর থেকে বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং বিভিন্ন পর্যায়ের যে সকল নেতাকর্মীরা যারা এই অবৈধ সরকারের ডেভিল হান্ট এবং বিভিন্ন ধরনের গ্রেপ্তার অভিযানে গ্রেপ্তার হয়ে জেলে আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমাদের সংগঠন বিভিন্ন পর্যায়ে টিমে ভাগ ভাগ হয়ে তাদেরকে যার যার অবস্থান অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছেন। আপনি জানেন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক সংগঠন। বাংলাদেশ ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মীরা জেলে বন্দী। তো সাদ্দামের বিষয়টি যেটা হয়েছে, এই মর্মস্পর্শী ঘটনা সারা বাংলাদেশকে যেভাবে আলোড়িত করেছে, এই অবৈধ ইউনূস সরকারের বিচারহীনতা ও অমানবিক নির্যাতনকে যেভাবে প্রতিফলিত করেছে, সাদ্দামের উপরে একটি বিশেষ ফোকাস আমাদের দল থেকে বলেন বা আপনার সুশীল নাগরিক সমাজ থেকে বলেন, সব দিক থেকে আছে। সাদ্দামের এই ঘটনার পর থেকে আপনি হয়তো লক্ষ্য করবেন যে সাদ্দামের স্থানীয় সংসদ সদস্য শেখ তন্ময়, তার একটি অডিও রেকর্ড হয়েছে, পাবলিশ হয়েছে, যেখানে শুনেছি আগে থেকেই সাদ্দামের সাথে তারা সবসময় তার পরিবারের সাথে যোগাযোগ রক্ষা করেছে এবং এই ঘটনার পরেও রক্ষা করেছে। ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সাদ্দাম ইনান তাদের দায়িত্বশীল জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন। আপনি দেখেন সাদ্দামকে এখন তারা 6 মাসের জন্য হাইকোর্ট থেকে মুক্তি দিয়েছে। যার পরিবার নাই, যার দুনিয়াই নাই, তার এই মুক্তি এখন এই সাদ্দামের কাছে অর্থহীন। আমরা আমাদের জায়গা থেকে শুধু সাদ্দামই নয়, যারা এই 5 আগস্টের পর থেকে এই অবৈধ অসাংবিধানিক সরকারের জেল, জুলুম, হত্যা, নির্যাতনে
এখনো কারাবন্দী আছেন। তাদেরকে আমাদের জায়গা থেকে যতটুকু পারছি আমরা আইনিভাবে, আর্থিকভাবে যতটুকু পারছি আমরা আমাদের অবস্থান থেকে সহযোগিতা করছি। এবং আমি বিশ্বাস করি যারা বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা এখন জেলে আছেন, এরা এটা প্রমাণ করেছেন যে এরাই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। 5 আগস্টের পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যেভাবে লাঞ্ছনা করা হয়েছে, যেভাবে অবমাননা করা হয়েছে, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল সেটার প্রতিবাদ জানায়নি। আওয়ামী লীগ থাকলে কিন্তু এই দুঃসাহস কেউ করতো না। এই 17 বছর এই দুঃসাহস কিন্তু কেউ করে নাই। বাংলাদেশ আজকের স্পষ্টভাবে সাধারণ মানুষের কাছে এটা বিভাজিত হয়েছে যে আওয়ামী লীগ ইজ দ্য সোল ওনার মুক্তিযুদ্ধের চেতনা। আওয়ামী লীগ সেটাকে ধারণ করে। আপনি যেটা বলছেন যে আপনার লাইনটা খুব ডিস্টার্ব করছে। আপনার কাছ থেকে আমি বলছিলাম যে আপনাদের প্রতিক্রিয়া বা কি পদক্ষেপ নিচ্ছেন। আপনারা কি তার এই যে বেআইনি আচরণের জন্য তার পরিবারের যে ক্ষতি হলো, তার কোনো ধরনের ক্ষতিপূরণের সাদ্দামের ব্যাপারে চিন্তা করছেন কিনা, বা তার পুনর্বাসনের চিন্তা করছেন কিনা? এই মানুষটা প্রায় পাগল। তার মানসিক স্বাস্থ্য সবচেয়ে দুর্বল। সে অবশ্যই মানসিক চিকিৎসার দাবিদার, এবং আমার মনে হয় রাষ্ট্রীয় খরচে এক্ষুনি তার চিকিৎসার ব্যবস্থা নেওয়া উচিত। আর আরেকটা জিনিস আমার বলতে ইচ্ছা করছে যে আরো যেসব সাদ্দামরা জেলে আছেন, তাদের পরিবারের কারো মৃত্যু হওয়ার পরে সে জামিন পাক, এই ঘটনাটা যেন আর না ঘটে। সাদ্দাম, আজকে আপনি ঠিকই বলেছেন, জামিন পেয়েছে, কোথায় যাবে সে প্রত্যেকদিন ওই 2 কবরের পাশে যাওয়া ছাড়া তার আর কোনো যাওয়ার তো জায়গা নাই। জি, আমি আপনার সাথে একমত। যারা আছে, আমার মনে হয় এরকম একটা দাবি করা যেতেই পারে। আমরা এই সম্পর্কে ব্যারিস্টার মালার মন্তব্য শুনবো। 6 মাসের অধিক যাদের বিনা বিচারে আটক রেখেছ বাবাধন, তাদের জামিন দাও। তোমার যদি ক্ষমতায় না কুলায় বিচার করার, তোমার যদি ক্ষমতায় না কুলায় তুমি ইনভেস্টিগেট করে রিপোর্ট না দেওয়ার, তার নাগরিক অধিকারকে এবার নৃশংসভাবে নষ্ট করার কোনো অধিকার তোমার নাই। আইনের অধীনে থাকুক সে। মিস্টার মালা, এ ব্যাপারে যদি কোনো আইনি ব্যাখ্যা থাকে যে এরকম একটা দাবি, 6 মাসের বেশি ধরে তাদের বিনা বিচারে আটক করে রাখা হয়েছে, তাদের যেই সাদ্দামকে 2 দিন আগে বেইল দেয়া গেল না, তার 2 মৃত্যুর পরে আইনের কোন পরিবর্তনে তাকে জামিন দেওয়া হলো আমি বুঝি না। আমি কি 1টা মিনিট সময় নিতে পারি আঙ্কেল? একটু কম করেই বলে আমরা শেষ করব। হ্যাঁ, জি, ধন্যবাদ। আপনি একটা প্রশ্ন করেছেন যে সাদ্দামকে আমরা কি সহযোগিতা করব। সাদ্দামের পরিবারের বক্তব্য আমি শুনেছি। তাদের অর্থনৈতিক কোনো সমস্যা সাদ্দামের ছিল না। উই আর মোর দ্যান হ্যাপি টু সাপোর্ট হিম ফাইন্যান্সিয়ালি। বাট সাদ্দামের যে ক্ষতি হয়েছে এটা পৃথিবীতে কোনো অর্থ দিয়ে কিন্তু আপনি এটা রিকভার করতে পারবেন। ইটস কমপ্লিটলি ইরিপারেবল। হ্যাঁ, আপনি প্রশ্ন তুলেছেন সাদ্দামকে আমরা মানসিক স্বাস্থ্য চিকিৎসা দিয়ে আমরা তাকে অবশ্যই সাদ্দাম যে ওয়েতে সে রিকভার দ্রুত হয় আমরা সেই ওয়েতেই সাপোর্ট দেব। কিন্তু সবার আগে রাষ্ট্রের ন্যায্যতা নিয়ে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। সাদ্দামকে 6 মাসের জামিন দেওয়া হয়েছে। সাদ্দামকে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখাইলে তার ট্রিটমেন্টের ব্যয়ভার বা সেটা আমরা কিভাবে লুক আফটার করব? আপনি বলেছেন যারা 6 মাসের বেশি বিনা বিচারে বন্দী আছে তাদেরকে জামিন করানোর জন্য আমরা প্রতিবাদ জানাতে পারি, কিন্তু আমরা তো রাষ্ট্রের স্টেক হোল্ডার। আমরা ঠিক আছে, বাট আমরা তো এটাকে ফ্রুটফুল করতে পারি না, কারণ আমরা তো ভিকটিম। দায়িত্বটা তো রাষ্ট্রের নিতে হবে, লিগ্যাল উইং এর নিতে হবে, কোর্টের নিতে হবে। কিন্তু আপনারা ছাত্রলীগ হিসেবে এই ঘটনায় ছাত্রলীগ এর অন্যান্য বন্দীদের জন্য আপনাদের কোনো দাবি আছে কিনা সেটা একটু শুনতে চাচ্ছিলাম। আমাদের এই অবৈধ অসাংবিধানিক সরকারের কাছে আমাদের দাবি এটাই যে যাদেরকে নির্দোষভাবে মিথ্যা অভিযোগে এভাবে অভিযুক্ত করে কারাবন্দী করে রাখা হয়েছে তাদেরকে অনতিবিলম্বে নিঃশর্তে জামিন দিয়ে তাদের পরিবারের কাছে স্বাভাবিক জীবনের কাছে ফিরে যাওয়ার সুযোগ দিন। আপনি আরেকটি প্রশ্ন করছেন আপনারা স্বাভাবিক নাগরিকরা কিভাবে সহযোগিতা করছেন, সেখানে আমি মুক্তিযুদ্ধের চেতনার এই জায়গাটা এই জন্যই আমি টাচ করেছিলাম যে আপনারা যারা বাংলাদেশকে ওন করেন, যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করেন, আপনারা আপনাদের জায়গা থেকে এই অবৈধ অসাংবিধানিক সরকারের এই কর্মকাণ্ডগুলোর তীব্র প্রতিবাদ জানান। যারা জেলে আছে আপনাদের জায়গা থেকে কাউকে যদি সুযোগ থাকে আইনিভাবে সহযোগিতা করার, অর্থনৈতিকভাবে কোনো কিছু করার, বা কাউকে মানসিকভাবে ইনফ্লুয়েন্স করার, তাকে অনুপ্রেরণা যোগানোর, তার বা তার পরিবারকে,
আপনাদের জায়গা থেকে সেটাই অনেক হচ্ছে এই অনেক দুঃসময় ধন্যবাদ। আমাদের জন্য সবথেকে বড় সাপোর্ট। অনেক ধন্যবাদ। আমি আশা করি আমাদের যেসব দর্শকরা শুনছেন, দেখছেন তারা আপনার এই আবেদনে সাড়া দেবেন। ব্যারিস্টার মাহরুন আহমেদ মালা, আপনার মাধ্যমেই আমরা শেষ করব আজকের এই আলোচনা। এই যেগুলো আমরা মনে করছি যে সাদ্দামের এবং অন্যান্য ভিকটিমের পাওয়া উচিত, এই ব্যাপারে আপনার একটু মন্তব্য এবং আপনার শেষ বক্তব্য আজকের মতো শুনতে চাই। ধন্যবাদ গৌস ভাই। আমি হৃদয় ৭১ মাধ্যমে বলতে চাচ্ছি, যিনি আইন উপদেষ্টা আছেন এবং যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, আপনারা বাংলাদেশের মানুষের মাধ্যমে হয়েছেন অথবা যেভাবে হয়েছেন, কিন্তু এই মুহূর্তে আপনারা একটা পদ ধারণ করছেন। একটি মামলার ক্ষেত্রে দুটি স্তর প্রথমে স্টেপ যেটা আমরা বলি সেটা পার করতে হয়। প্রথম হচ্ছে এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, অ্যান্ড দেন হচ্ছে চার্জশিট। যখন কমপ্লেন্ট করা হয় দেন এফআইআরটা করা হয়, দেন এফআইআর করার পরে পুলিশ যখন তদন্ত করে দেন চার্জশিট দেয়। আমি অনুরোধ করব, যিনি আইন উপদেষ্টা আছেন উনি আমার ডিপার্টমেন্টের ঢাকা ইউনিভার্সিটি আমাদের সিনিয়র ভাই। আপনি ল পড়িয়েছেন, আপনি লয়ের ছাত্র, আপনি ভালো করে জানেন। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে বলবো, আপনি কৃষি বিষয়ে অনেক অভিজ্ঞ, কিন্তু এই আইন বিষয়ে এটাও আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে আমন্ত্রণ জানাবো যে যতক্ষণ পর্যন্ত চার্জশিটটা দেওয়া হয় এবং সুষ্ঠুভাবে যতক্ষণ পর্যন্ত চার্জশিট দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত কোনোভাবে কোনো নিরীহ ব্যক্তিকে, যারা কোনো পার্টিকে সাপোর্ট করে শুধুমাত্র সেই কারণে মিথ্যা ভিত্তিহীন কোনো মামলা করে যেন অ্যারেস্ট না করা হয়, এবং সাদ্দামের মতো হাজার হাজার সাদ্দাম যেন আমরা না দেখতে পাই। এটাই আমার অনুরোধ রইবে। এবং বাংলাদেশে যারা আজকে এই অনুষ্ঠানটি দেখবেন বা সারা বিশ্বের যারা এই অনুষ্ঠানটি দেখবেন, আপনাদের সবার প্রতি আমার এই অনুরোধটা রইল, আপনারা আওয়াজ তুলুন। আপনাদের আওয়াজের মাধ্যমে আমরা যে স্বাধীনতা, যে স্বাধীন বাংলাদেশ আমাদের মুক্তিযোদ্ধারা দিয়েছিলেন, সেই স্বাধীন বাংলাদেশটা আমরা আবার ফেরত পাবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি যতটুকু শুনেছি যে এই সাদ্দামের প্যারোলের জন্য এই আবেদনটা স্বরাষ্ট্র সচিব পর্যন্ত গেছিল নাসিমুল গনি সাহেবের কাছে, এবং তিনি শেষ পর্যন্ত সেটাকে টার্ন ডাউন করেছেন। আমার মনে হয় এটা বাংলাদেশের একটা ইতিহাস হয়ে থাকবে। আগামী দিনে এটা নিয়ে বাংলাদেশ ভাববে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি এখন। আমাদের দর্শকবৃন্দের জন্য জানিয়ে রাখি, আমাদের আরিফুজ্জামান ইমরান যে আবেদনটা রাখলেন যে আপনারা যে যেখানে আছেন যেভাবে পারেন এই অপশাসন, এই দুর্ধর্ষ লোকদের শাসন থেকে বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্য আপনার সুযোগ সুবিধা মতো আপনি জাগরিত হন, সজাগ হন, আওয়াজ তুলুন। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হয় প্রত্যেক বুধবার লন্ডন থেকে বিকেল 5টায় এবং শনিবার সকাল 11টায়। যারা অতীতে আমাদের সাথে ছিলেন, আজকেও আছেন, ভবিষ্যতে থাকবেন, তাদেরকে অনুরোধ করছি আপনারা আমাদের অনুষ্ঠানগুলো শেয়ার দেবেন এবং আমাদের ইউটিউবকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, দর্শকবৃন্দ ধন্যবাদ। এখানে শেষ করছি। জয় বাংলা। জয় বাংলা। ধন্যবাদ।